হ্যালো, আজকের এই মৌসুমীদ্বীপ সাহিত্য উৎসব আমি আজ উপস্থিত হতে পেরেছি এখানে উদ্বোধক হিসাবে, এবং এই উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই ধন্যবাদ বললে ভুল হবে, আমার থেকে বয়সে অনেক ছোট, তো আমি অনেক ভালোবাসাই জানাবো উপায় দাসকে। উপায় দাস নামটা খুব নতুন, আপনাদের অনেকের কাছে হয়তো পরিচিত, মানে পরিচিত হলেও সাহিত্য সমাজে খুবই হয়তো নতুন, কারণ আমি যতদূর শুনেছি মৌসুমী দ্বীপ আপনারা যারা এসছেন, আজকে এসছেন অথবা গতকাল এসছেন, আমি গতকাল থেকে আছি মৌসুমী দ্বীপে, মানে দ্বীপটা খুবই রিমোট লোকেশন, প্রত্যন্ত জায়গায়, এটা আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই জায়গায় মানে সম্ভবত এখানে ভোটের ব্যাপারটা বোধহয় এখানে হয় না, দ্বীপ পেরিয়ে বোধহয় নদী পেরিয়ে যেতে হয় সম্ভবত। তো এইরকম একটা জায়গায় যেখানে মানুষের রুজি রোজগারগুলো ধরুন টোটো চালিয়ে বা এই টুরিস্ট স্পটের লোকজনকে নিয়ে হয়, বা হোটেল কটেজ এগুলোকে নিয়ে এখানে রুজি রোজগার বা স্বাভাবিক কাজকর্ম যাদের আছে দ্বীপের, এই করেই যাদের সংসার চলে, কিন্তু আদার্স কোনো উপায় নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে উপায় দাসের সম্বন্ধে বলে নিই, ও তো এখান থেকে পড়াশোনা করছে কলকাতা কলেজে, এখান থেকে যাতায়াত করে। তো এখান থেকে প্রথমেই একটা ছেলে লড়াই করে কলকাতায় পড়াশোনা করছে, বলেই বোধহয় ওর মধ্যে চেতনা বোধরা জেগেছে, সাহিত্যের বোধরা জেগেছে যে কিছু একটা করা উচিত। প্রথমেই এটার জন্য একটা হাততালি প্রথমেই, কারণ ও একা নয়, ওকে দেখে আরও 10টা ছেলে মৌসুমী দ্বীপ থেকে উঠবে যে আমাদেরও কিছু করা উচিত। এই মানে কি বলবো, এই দৃষ্টান্তটা কিন্তু রাখলো আজকে সম্ভবত এটা আপনাদের কাছেও একটা ঐতিহাসিক দিন বলা যায়, এবং ঐতিহাসিক মুহূর্ত। কারণ দীপঙ্কর আমার ভাই একটু আগেই বলছিল, যদিও দীপঙ্করের কথা আমি পরে আসছি, অর্ণবের কথা পরে আসছি, যে এখানে এইটা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তে বলা যায়, কারণ হচ্ছে এটা মৌসুমী দ্বীপের সম্ভবত প্রথম সাহিত্য উৎসব, যদি আমি খুব ভুল বলে না থাকি দুবাই, সম্ভবত তাই তো, মৌসুমী দ্বীপের খুব প্রথম সাহিত্য উৎসব এটা। তাহলে মৌসুমী দ্বীপে একটা প্রথম সাহিত্য উৎসব হতে যাচ্ছে, এটা কিন্তু অনেক গর্বের ব্যাপার। এটা কিন্তু কলকাতার কৃষ্ণপদ শিয়ালদা মেমোরিয়াল নয়, এটা কিন্তু আপনাদের মহাকবি সোসাইটি হল নয়, এটা কিন্তু কলেজ স্ট্রিটের নয়, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে কিন্তু এখানে অনুষ্ঠানটা করতে হয়েছে। আমি যতদূর জানি তো আমাকে রিসিভ করার কথা ছিল গতকাল, কিন্তু পসিবল হয়নি, আমি আমাকে ফোনও করিনি, কারণ পসিবল নয়, কারণ ও যে কাজটা শুক্রবার করবার কথা ছিল ও শনিবার রাত্রি পর্যন্ত শেষ করতে পারেনি। কারণ বুঝতে পারছেন এখানে একটা সামান্য জিনিসও আসে কিন্তু নদী পেরিয়ে, সুতরাং ওকে সুদূর কলকাতায় ট্রেন পেরিয়ে যেতে হয়েছে। সমস্ত এই যে আপনাদের পুরস্কার বলুন বা সম্মাননা, সমস্ত ব্যবস্থা কিন্তু ওকে পুরোটাই একা হাতে কলেজ স্ট্রিট কলকাতা গিয়ে কাল রাত্রি পর্যন্ত কিন্তু করেছে, যেটার জন্য আরেকবার হাতে নিয়ে দেবেন ওকে সবাই। তো এটা যদিও করেছে, এটার জন্যই যথেষ্ট। সবচেয়ে বড় কথা, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা ভাষার জন্য যে আপনাদের যে লড়াই, এত মানুষ আমার সাথেও কষ্ট করে এত গরমে যারা দূর দূরান্ত কলকাতা থেকে ছুটে এসছেন, তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো। কেন এসছেন? তারা বাংলা ভাষার নেশায় এসছেন, শুধু সম্মাননা পুরস্কারের জন্য কিন্তু আসেননি আমার মনে হয়। তারা 5টা লোকের সাথে, মানুষের সাথে পরিচিতি হতে এসছেন এবং কিছু শুনতে এসছেন, নতুন কিছু জানতে এসছেন। অবশ্যই আমিও কিছু প্রতি অনুষ্ঠানে শিখতে আসি, আমিও কিন্তু অনেক কিছু জানি না, যদিও আমার ভাই বললো যে আমি অনেক কিছুই করি, কিছু জানি না, আমি কিন্তু প্রতিনিয়তই মানুষের থেকে শিখি, এবং আমি যার কথা বলছি ওর থেকেও শিখি। এই জন্যই শিখি, ওরা সবাই আমার থেকে ছোট, কিন্তু এই জন্যই শিখি। ওর এই বয়সে কিন্তু 37টা রিসার্চ পেপার আছে, ও কিন্তু এই বয়সে ইতিহাসের একজন মারাত্মক গবেষক। আমি জানি না আমি ওর বয়সে, কারণ আমার বয়সে আমি ওই জায়গায় পৌঁছতে পারবো কিনা আমি জানি না, পৌঁছতে পেরেছি কিনা আমার গন্ধ আছে। সুতরাং ওই জন্য একবার হাততালি। আর দীপঙ্কর যার কথা বলছি, দীপঙ্করও কিন্তু অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে, অনেক গরিব পরিবার থেকে উঠে এসছে, অনেক লড়াই করে উঠে এসছে, আপনারা সকলেই জানেন, অনেক অভাবী ঘরের ছেলে, যদিও আমিও খুব কষ্ট করে উঠে এসেছি। আমার সঙ্গে যেই জন্য কিছুটা হয়তো ওর দিকে মিল আছে, তবে আমার যেটা আমি জানি, একটা জায়গায় উঠে আসাটা সোজা, জায়গাটা ধরে রাখাটা কঠিন, ঠিক আছে? সেই জন্য সবসময় চেষ্টা করি আমি পাটা মাটিতে রাখার, পাটা মাটিতেই রাখবো, সারা জীবন সেইভাবেই রাখতে চাই, মানুষের কাছে, মানুষের পাশে থেকেই বাঁচতে চাই। কেন বলুন তো, যখনই আমার পাটা মাটি থেকে উঠবে তখনই কিন্তু আমি কিন্তু শেষ সেই মুহূর্তে। আমি কিন্তু তারা নিউজে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ টেলিকাস্ট হয়েছিল, আমি একটা কথাই বলেছিলাম যে আমাকে জেভিয়ার্সের ছাত্র, আমি জেভিয়ার্স থেকে এমবিএ ফিন্যান্স, তো আমি পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো অ্যাকচুয়ালি সাহিত্য আমি ভালোবাসি, ছোটোবেলা থেকে বই পড়তে ভালোবাসি, সায়েন্স স্টুডেন্ট হলেও না বই পড়ার খুব নেশা আছে।
আপনি যদি বলেন কবিতা হয়তো আমি কিছু বুঝি না, তবে এটা বুঝি কবিতার মধ্যে কিন্তু পেন ধরলেই কিন্তু কবিতা লিখবেন নরম করে, ওটা কিন্তু কবিতা সাহিত্য জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, আমি যদিও কবিতা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, কিন্তু এটুকু বুঝি যে রবীন্দ্রনাথের পরে 100 বছর পরে কিন্তু একটা জায়গা আমরা বোধহয় এতদিনে পৌঁছতে পারিনি একটাই কারণে, আমরা বোধহয় সেই জায়গাটা যে আদর্শ বা আবেগ নিয়ে উনি কবিতাটা লিখেছিলেন সেই জায়গাটা বোধহয় আমরা ধরতে পারছি না। আমরা বোধহয় একটু পুরস্কার বা সম্মাননা ঘেঁষা হয়ে পড়ছি যে কে কতগুলো পুরস্কার পেলাম, বোধহয় সেই জায়গাটা ঠিক নয় আমার মনে হয়, তাই না? কারণ যদি দেখবেন আপনার কাছে 1000টা পুরস্কার থাকতেই পারে, কিন্তু যদি আপনার কলম না কথা বলে তাহলে কিন্তু পুরস্কারটার কোনো মূল্য নেই, কিন্তু একটা কথা, ঠিক আছে? কারণ রবীন্দ্রনাথের কাছে কিন্তু তখনকার দিনে এত সম্মাননা ছিল না, এত জায়গা ছিল না, কিন্তু তার কলম পৌঁছে গিয়েছিল বিশ্বের দরবারে। সুতরাং সেই বিশ্বের দরবারে তার জায়গাটা কিন্তু কলম কথা বলেছে, ঠিক আছে? সুতরাং আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমি আশা করবো, অনেক গুণী মানুষ বসে আছেন এখানে, আপনাদের মধ্যে থেকে একজন রবীন্দ্রনাথ বা নজরুল নিশ্চয়ই উঠে আসবেন আশা করবো, তবে একটু ভাবনা চিন্তা নিয়ে কবিতাটা লিখবেন। একটু আগেই বলি, আমি শিলিগুড়ি একটা কমিটিতে ভবিষ্যতে হয়তো জাজ হিসাবে আছি, কবিতা কমিটিতে প্রশ্ন উঠেছিল আমি কেন যাজ, তো ওনারা বলেছিলেন একটাই কথা, কারণ কবিতা এমন লেখা হোক যেটা আমি সোশ্যাল ওয়ার্ক করি, সমাজসেবা করি, কবিতার মধ্যে যেন একটা সামাজিক বার্তা থাকে। কবিতা মানে কবিতা পেন করলাম, কবিতা হয়ে গেল, 10 মিনিট পর একটা মেমেন্টো নিয়ে এলাম, এটা কবিতা নয়, ওটা মেমেন্টোটা আপনার ঘরে পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। আমি চাইছি আপনাদের মধ্যে যে কেউ একজন রবীন্দ্রনাথ বা নজরুল উঠে আসুক, অবশ্যই আসবে, তার থেকে বেশি কিছু আশা করি আপনাদের কাছ থেকে। আমি ভবিষ্যতে দেখতে চাই সেই জিনিসটা নিশ্চয়ই আপনাদের মধ্যে আছে, খালি ফুটিয়ে তোলা আর কি। তো সেই জায়গাটা মানে কেন বলুন তো, তাহলে সামাজিক বার্তা যদি না থাকে একটা কবিতার মধ্যে, আপনি যদি সমাজকে সচেতন না করতে পারেন, দ্বিতীয় কথা এমন একটা বার্তা থাকবে কবিতার মধ্যে যেটা বাস্তবিক জগতে একটা, আমরা সিনেমা দেখি তো, সিনেমার মধ্যেও কিন্তু একটা প্রচণ্ড বার্তা থাকে, খেয়াল করবেন যে পুরো সত্যজিৎ রায় যে সমস্ত মুভি তৈরি করেছেন, ছবি তৈরি, প্রত্যেকের মধ্যে একটু কিন্তু সামাজিক বার্তা আছে। যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছবি, প্রত্যেকের মধ্যে একটা কিন্তু বার্তাটা যেন থাকে, শুধু সুর ছন্দ লয় নিয়ে কবিতা হয় না, কবিতার মধ্যে এমন কিছু ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থেকে আসুক। আমাকে ক্ষমা করবেন, প্রত্যেকে আছেন আপনারা অনেক জ্ঞানী মানুষ, আমি বারবারই বলছি আমি কিছুই জানি না কবিতা সম্বন্ধে, তবু আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। হ্যাঁ, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন নিশ্চয়ই, তবে আশা করবো, এই জন্যই আশা করছি কারণ আমিও বাংলা ভাষাকে ভালোবাসি, সায়েন্সের স্টুডেন্ট, ইংরাজি স্টুডেন্ট হয়েও বিদেশি ভাষা অনেকগুলো কথা বলতে পারি ইংরাজি হিন্দিতে, কিন্তু তবুও বলি বাংলা ভাষা আমার সম্পদ, বাংলাটা কিন্তু আমি ভুলিনি, বাংলা আমার মা, তো সেই জন্য বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য যারা লড়াই করছেন আমার তরফ থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নাহলে মৌসুমী দ্বীপের মতো এই জায়গায় উপায় দাসের মতো একটা ছেলে দীপঙ্কর করে অর্ণব দত্তর সহযোগিতায় এই ঐতিহাসিক মুহূর্তটা সৃষ্টি করতে পারতো না, এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীও আমরা হতে পারতাম না। আর একটা গর্বের মুহূর্ত, আজকে উপায় দাসের মা বাবা সম্ভবত এখানে উপস্থিত আছেন, এবং মা দেখছেন যে ছেলের কত গর্বের ব্যাপার, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার মায়ের চোখে, তাই না? আমি দেখেছিলাম আমাকে যখন টাটা নিউজের ইন্টারভিউটা টেলিকাস্ট হচ্ছিল, আমার বাবা চেয়ারে বসে দেখেছিলেন, আমি বলেছিলাম আমি যে জায়গাটা থেকে দাঁড়িয়ে আছি সবটা আমার বাবা মায়ের অবদান, অবশ্যই শিক্ষাটা তাদের, কারণ আমি যে জায়গাটা সবার আগে কিন্তু বাবা মা সেই শিক্ষাটাই যাদের চাপে দাঁড়িয়ে আছি। সুতরাং আমিও আবার জেভিয়ার্সের ছাত্র, আমি আবারও বলছি যে ফাদার একটা কথা বলেছিলেন যে উই ডোন্ট ক্রিয়েট এডুকেটেড পারসন, উই ক্রিয়েট হিউম্যান বিংস। সুতরাং আপনার আশা করবো মানবিক হতে হবে প্রত্যেককে, একটু মানবিক গুণ, কবিতা লিখুন, কবিতা একটা জিনিস মনে রাখবেন, সাহিত্য আর সমাজ সেবা দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, প্রচ্ছন্ন হলে একটা সম্পর্ক আছে, শুধু সাহিত্য বন্ধু হয় না। সাহিত্যের মধ্যে শরৎচন্দ্র যে সাহিত্যগুলো লিখেছিলেন, যে প্রবন্ধগুলো, তার মধ্যে সামাজিক প্রেক্ষাপট কিন্তু তিনি প্রতি পদে পদে ফুটিয়ে তুলেছেন। আপনাদের চোখ দিয়ে জল পড়তো মহেশ পড়তে গিয়ে, রামের সমুদ্রের পর থেকে চোখ দিয়ে জল পড়ে, যে বাস্তবতাটাকে কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন প্রত্যেক মুহূর্তে। বঙ্কিমচন্দ্র যদিও একটু উচ্চ মধ্যবিত্তদের নিয়ে লিখেছেন, কিন্তু প্রত্যেকের লেখার মধ্যে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের কিন্তু কথা বলা আছে। সুতরাং সাহিত্য আর সমাজসেবা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনাদের প্রত্যেকের মধ্যেই সাহিত্য করুন, সবই করুন, সাহিত্য অনুষ্ঠানে আসুন, কিন্তু তার সাথে মানবিক মূল্যবোধটা থাকা আমি আশা করবো। মানবিক মূল্যবোধ বলতে কি, আমি সোশ্যাল ওয়ার্ক করছি বলে সোশ্যাল ওয়ার্ক করতে বলছি না, কেউ 500 লোক খাওয়াতে বলছি না, 600 লোককে কাপড় দিতে বলছি না, রামখানে গিয়ে ঝাঁপাতে বলছি না, এটা বলছি না। কিন্তু আমি বলি যে লোকটার দুদিন খায়নি তার কাছে 7 টাকার বাপুজি কেক কিন্তু অনেক, সেটুকু অন্তত আপনাদের কাছ থেকে আশা করবো ওইটুকু টাকা কিন্তু খরচ করবেন, কারণ অনেক টাকা কিন্তু চায়ের দোকানে বা রাস্তা দাঁড়িয়ে আড্ডায় নষ্ট হয়। শুধু দাঁড়াবেন, ওইটাই আপনার কিন্তু আশীর্বাদ হবে। দেখবেন ওই লেখাটাই আপনার কলম দিয়ে বেরোবে, কলমের লেখার মধ্যে কিন্তু শরৎচন্দ্রের লেখার মধ্যে উনি কিন্তু দেখেছিলেন যে মানুষের কষ্টটা, নাহলে কলমটা ওই জায়গায় কথা বলতো না। সুতরাং সেই জিনিসটা আপনাদের মধ্যে থাকবে আমি আশা করবো বারবারই। আর এই অত্যন্ত গর্বের মুহূর্ত, যারা উপায় দাসকে সবসময় সাহায্য করে চলেছে, যাদের পরামর্শ সুপরামর্শ, যাদের হেল্প, বিশেষ করে অর্ণব দত্ত এবং দীপঙ্কর, উঠে দাঁড়াও, দীপঙ্কর করেন যারা করেছে, উঠে দাঁড়াও, হ্যাঁ যারা করে দুজনেই দাঁড়াও, এরা দুজন কিন্তু এরা অসাধারণ মেধাবী, এরা প্রচুর ভালো সংগঠক,
এরা প্রচুর ভালো অনুষ্ঠান কলকাতায় করেন, আপনারা জানেন। দুজনেই অত্যন্ত ভালো ছেলে। তো এদের সহযোগিতার জন্য পুপাই আজকে এই অনুষ্ঠানটা অবশ্যই সাহস করে করেছে। অবশ্য পুপাইয়ের জন্য কোনো ধন্যবাদ বা কৃতজ্ঞতাই যথেষ্ট নয়, তবে আপনারা যারা এখানে এসেছেন তাদের জন্য কোনো ধন্যবাদ নয়। তাহলে এত কষ্ট করে এতগুলো মানুষ এই কলকাতা থেকে নামখানা ট্রেন পেরিয়ে লঞ্চ পেরিয়ে এত কষ্ট করে আসতেন না। বাংলাকে ভালোবাসেন, বাংলা ভাষাকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। সেই বাঁচিয়ে রাখার বোধটা আপনাদের মধ্যে সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। সময় খুব সংক্ষিপ্ত, আমরা বেশি দীর্ঘায়িত করব না। প্রত্যেকের সুস্বাস্থ্য, প্রত্যেকের ভালো থাকার কামনা করছি। প্রত্যেকে আরও এই ধরনের আপনারা চেষ্টা করুন, লড়াই করুন, ভালো ভালো কবিতা আমাদের উপহার দিন। প্রত্যেকে এক একটা বই লিখে ফেলুন, মানে কবিতার আকারে। প্রত্যেকের বই যেন আমার হাতে আসে, আমি যেন পড়ে খুব খুশি হই, আরও সারা পৃথিবীর মানুষ যেন পড়ে খুশি হয়। আবার যেন রবীন্দ্রনাথ আমরা দেখতে পাই বা নজরুল দেখতে পাই, সেই ধরনের কবিতা নিয়ে ভাবুন। একটা কবিতা লিখতে 5 দিন লাগুক, 5 ঘন্টা লাগুক, 5 রাত কেটে যায়, কিন্তু কবিতা একটা আসুক, যেন মানুষ পড়ে বলে হ্যাঁ এটা একটা কবিতা তো বটেই, একটা কাব্যগ্রন্থ তো বটেই। সেই লেখা বেরিয়ে আসুক আপনার থেকে। আশা করবো ভবিষ্যতে আসবে। যারা সংগঠক চেষ্টা করছেন প্রত্যেককে আমার ধন্যবাদ, এবং যারা পুপাইকে মৌসুমী প্রশাসন যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ। এবং আমাকে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য, সাক্ষী রাখার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ সবার কাছে। প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।